প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমার আলোচ্য বিষয় উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন। ইতিপূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখেছি। আজ আমরা অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে জানার চেষ্টা করব। তো অনুধাবনমূলক প্রশ্ন কি? একটা সৃজনশীল সমস্যা থেকে অর্থাৎ উদ্দীপক থেকে 4 ধরনের প্রশ্ন হয়: জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মাধ্যমে ওটা স্মৃতি নির্ভর হয়, পাঠ্যপুস্তক থেকে লিখতে হয়। অনুধাবনমূলক প্রশ্ন পাঠ্যপুস্তক নির্ভর, অর্থাৎ এটাও পাঠ্যপুস্তক থেকে লিখতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের সাহায্যে একজন শিক্ষার্থীর বিষয়বস্তু অনুধাবন করার ক্ষমতা যাচাই করা হয়, পাঠ্যপুস্তক অনুধাবন করার ক্ষমতা যাচাই করা হয়। তো অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর থাকে। এখানে 1 জ্ঞানের জন্য আর 1 অনুধাবনের জন্য। স্বাভাবিকভাবে আমরা জানি জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর, কিন্তু প্রকৃতপক্ষে জ্ঞানমূলক প্রশ্নে 4 নম্বর। ক জ্ঞানে 1, খ অনুধাবনমূলক প্রশ্ন 1 নম্বর জ্ঞান থাকে, প্রয়োগমূলক প্রশ্ন জ্ঞানের জন্য 1 থাকে, এবং ঘতে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নেও জ্ঞানের জন্য 1 নম্বর থাকে। তাহলে মোট হচ্ছে 4 নম্বর আছে জ্ঞান। তো অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বরের ভিতর নম্বরটা কিভাবে বন্টন হয়? 1 নম্বর জ্ঞানের জন্য, আর 1 নম্বর অনুধাবনের জন্য। এই অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আজ আমরা শিখব। দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো জানতে হবে তার ভিতর আজ আমি 8টা অনুধাবনমূলক প্রশ্ন লিখেছি। এরপরও আরো কিছু জানতে হবে, আরো 8টা অনুধাবনমূলক প্রশ্ন আমাদের জানতে হবে। আজ যে 8টা অনুধাবনমূলক প্রশ্ন আমরা শিখব সেগুলো তোমরা লক্ষ্য করো। এখানে 1 নম্বরে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো, ভূমি আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো, ভূমি স্থানান্তরযোগ্য নয় বা অস্থানান্তরযোগ্য ব্যাখ্যা করো, ভূমির উৎপাদন ব্যয় বা যোগান দাম নেই বা উৎপাদন খরচ নেই ব্যাখ্যা করো, ভূমি অবিনশ্বর বা চিরস্থায়ী ব্যাখ্যা করো, ভূমি উৎপাদনের মূল ভিত্তি ব্যাখ্যা করো, শ্রম জীবন্ত উপাদান ব্যাখ্যা করো, এবং শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন ব্যাখ্যা করো। অনুধাবনমূলক প্রশ্ন আগে থাকতো যেমন কাকে বলে বলতে কি বুঝায়, তবে এই ধরনের প্রশ্ন এখন না দেওয়ার ব্যাপারে প্রায় সবাই একমত, এগুলো খুবই কম থাকে। এখন অনুধাবনমূলক প্রশ্নগুলো সাধারণত এইভাবেই হয়। এখন এই প্রশ্নগুলো কিভাবে উত্তর দেব আমরা এখন জানি। প্রথম যে অনুধাবনমূলক প্রশ্ন, ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 8টা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা লিখে নাও, এবং কিভাবে লিখতে হবে সেটাও তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। এখানে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো, এই প্রশ্নটা
ধরো এই প্রশ্নটা পরীক্ষায় আসলো, এটা আমরা কিভাবে লিখব? এখানে প্রথমে এর ভূমির সংজ্ঞা দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর, অর্থাৎ জ্ঞান। কারণ অনুধাবনমূলক প্রশ্নে 2 নম্বর 1 নম্বর জ্ঞানে, 1 নম্বর অনুধাবনে। তা জ্ঞান মানে ওর সংজ্ঞাটা। তাহলে এখানে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো, এখানে জ্ঞান কোনটুকু? জ্ঞান হচ্ছে ভূমি কি, এইটুকু হচ্ছে জ্ঞান। তাহলে এখানে প্রথমে ভূমির সংজ্ঞা দেব, এবং পরবর্তীতে অনুধাবন অর্থাৎ ভূমি সম্পর্কে আরো কিছু ব্যাখ্যা, ভূমি সম্পর্কে আমরা যা জানি এই সম্পর্কিত আরো কিছু কথা ওখানে লিখতে হবে। এখন কি লিখতে হবে সেটা আমি এখন একটু বলার চেষ্টা করি। তাহলে প্রথমে ভূমির সংজ্ঞা, অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সকল সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। এই ভূমির সংজ্ঞা হয়ে গেল, অর্থাৎ জ্ঞান হয়ে গেল। এখানে তুমি 1 নম্বর পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় পেরায় এটি জ্ঞানটা প্রথম পেরায় লিখবো এবং পরের পেরায় অনুধাবনটা লিখবো। তো পরের পেরায় কি লিখবো? ভূমি সম্পর্কে ব্যাখ্যা আর আরো কিছু কথা। যে কি এখানে কি লেখা যায়? যে ভূমি প্রকৃতির দান, ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না। কারণ ভূমি বলতে মাটি, পানি, বাতাস, আবহাওয়া, জলবায়ু, সূর্য কিরণ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ ইত্যাদিকে বোঝায়। আর এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না, এগুলো প্রকৃতির সৃষ্টি। এগুলো মানুষ যেমন সৃষ্টি করতে পারে না তেমনি ধ্বংস করতে পারে না। এ কারণেই তো লিপসি এবং ক্রিস্টাল যথার্থই বলেছেন যে ল্যান্ড ইজ অল ফ্রি গিফটস অফ নেচার। ল্যান্ড ইজ অল ফ্রি গিফটস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির সকল দানই ভূমি। এই লিখলে অনুধাবন হয়ে গেল। তাহলে বিষয়টা আমি আবার বলি, যদি থাকে ভূমি প্রকৃতির দান ব্যাখ্যা করো, আমরা কিভাবে লিখবো? প্রথমে জ্ঞান লিখবো, তারপর অনুধাবন। এবং এখানে নম্বর বন্টন ওই রকমই হবে। জ্ঞান যদি ঠিক থাকে 1 নম্বর, অনুধাবন ঠিক থাকলে 1 নম্বর। তা কি লিখবো আমি ধারাবাহিকভাবে বলি, তোমরা আবার শোনো। তাহলে প্রথমে ভূমির সংখ্যা, তার ভূমি সম্পর্কে আরো কিছু কথা। যে ভূমি প্রকৃতি প্রদত্ত যে সকল সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। এরপরে এই জ্ঞান হয়ে গেল প্রথম পেরা। দ্বিতীয় পেরা কি লিখবো? ভূমি প্রকৃতির দান, ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না। মানুষ যেমন সৃষ্টি করতে পারে না তেমনি মানুষ ভূমি ধ্বংস করতে পারে না। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, আবহাওয়া, জলবায়ু, সূর্য কিরণ, খনিজ সম্পদ, জলজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদিকে বোঝায়। আর এইগুলো মানুষের সৃষ্টির বাইরে, এগুলো সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। এ কারণেই ভূমিকে প্রকৃতির দান বলা হয়। ব্যাস এটুকু লিখতে যথেষ্ট, 2 এর ভিতর 2 পেয়ে যাবে। এছাড়াও লিপস এবং ক্রিস্টাল নামক 2 জন বিশেষজ্ঞ যে কথাটা বলেছেন তা তুলে দেওয়া যায়, যে ল্যান্ড ইজ অল ফ্রি গিফটস অফ নেচার। এই গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয়, ভূমি আদিম এবং অক্ষয়। এই অনুধাবনমূলক প্রশ্নটা কিভাবে লিখবো? ওই একইভাবে প্রথম ভূমির সংজ্ঞা দিতে হবে, পরে ভূমিকে আদিম এবং অক্ষয় কেন বলা হচ্ছে এই সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। এটা যদি লিখি কেমন আসে? প্রকৃতি প্রদত্ত যে সকল সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। এবার ভূমি প্রকৃতির দান, ভূমি আদিম এবং অক্ষয়। ভূমিকে কেন আদিম বলা হচ্ছে? কারণ সৃষ্টির সূচনা লগ্ন থেকে ভূমি ছিল। কারণ ভূমি বলতে একই কথা বারবার বলতে হচ্ছে, ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ, সূর্য কিরণ ইত্যাদিকে বোঝায়। আর এগুলো সৃষ্টির সূচনা লগ্ন থেকে ছিল, সেজন্য ভূমিকে আদিম উপাদান বলা হয়। আর অক্ষয় কেন বলা হচ্ছে?
যে ভূমি ধ্বংসপ্রাপ্ত হয় না, এটা অক্ষয়। অবশ্য জল সম্পদ, বনজ সম্পদ, খনিজ সম্পদ এগুলো আহরণের মাধ্যমে লুপ্ত করা যায়, বিলুপ্ত করা যায়। আবার একই ভূমিতে বারবার, একই মাটি বারবার কর্ষণের ফলে, একই ভূমি বারবার কর্ষণের ফলে এর উৎপাদিকা শক্তি হ্রাস পায়। কিন্তু তারপরেও সূর্য কিরণ, আর্দ্রতা, বাতাস এগুলো মৌলিক এবং অক্ষয়। সেজন্য ভূমিকে মৌলিক এবং অক্ষয় বলা হয়। এবং ভূমির এই মৌলিক এবং অক্ষয় গুণের জন্য, বৈশিষ্ট্যের জন্য রিকার্ডোর খাজনা তত্ত্বের উদ্ভব হয়েছে। অর্থনীতিবিদ রিকার্ডো যে খাজনা তত্ত্বের উদ্ভাবন করলেন, তো ভূমির আদিম এবং অক্ষয় উপাদানের উপর ভিত্তি করেই খাজনা তত্ত্ব উদ্ভব হয়েছে। এটুকু লিখলে হলো। তাহলে প্রথমে ভূমির সংজ্ঞা দেবো, তারপরে কি লিখবো? ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে একই কথা, একই ভাবে আমাদের লিখতে হবে। ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, সূর্য কিরণ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জল সম্পদ ইত্যাদিকে বোঝায়। ভূমি হচ্ছে একটি আদিম এবং অক্ষয় উপাদান। ভূমির এই আদিম এবং অক্ষয় গুণের জন্য রিকার্ডোর খাজনা তত্ত্বের উদ্ভাবন হয়েছে। এবং সৃষ্টির সূচনা লগ্ন থেকে ভূমি ছিল, আছে এবং থাকবে। কিছু কিছু ভূমি, যেমন খনিজ সম্পদ, জল সম্পদ, বনজ সম্পদ আহরণের ফলে এগুলো বিলুপ্ত করা যায় বা কমানো যায়, কিন্তু সূর্য কিরণ, আর্দ্রতা, বাতাস এগুলো আদিম এবং অক্ষয়। সেজন্য ভূমিকে আদিম এবং অক্ষয় বলা হয়। এটুকু লিখলে দুই ভিতর দুই পেয়ে যাবে। এরপরে ভূমি স্থানান্তর যোগ্য না। এই অনুধাবনমূলক প্রশ্নটা কিভাবে লিখব? প্রথম ভূমির সংজ্ঞা, সেটা আমি আর বললাম না। এরপরে অনুধাবনে যে কি লিখতে হবে? অনুধাবনে যে লিখতে হবে ভূমি স্থানান্তর, ভূমি প্রকৃতির দান, একই ধাঁচে লিখবো আমরা। ভূমি বলতে ভূমি প্রকৃতির দান। অনুধাবনে যতটুকু লিখতে হবে ততটুকুই আমি বলছি। ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, সূর্য কিরণ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদিকে বোঝায়। এবং এগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। এক জায়গার বনজ সম্পদ অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। এক জায়গার মাটি এক জায়গার খনিজ সম্পদ অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। এক জায়গার জলবায়ু অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। বেশি বেতনের শ্রমও এক জায়গায় থেকে অন্য জায়গায়, বেশি সুদে মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং বেশি মুনাফায় সংগঠনকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, কিন্তু ভূমিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। এজন্য ভূমিকে অস্থানান্তর যোগ্য বলা হয়। অনুধাবনে এই কথাগুলো লিখতে হবে। তাহলে অনুধাবনে কি লিখতে হবে আমি আরেকবার বলি, যে ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, সূর্য কিরণ ইত্যাদিকে বোঝায়। এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায় না। অধিক বেতনে শ্রমকে, অধিক সুদে মূলধনকে এবং অধিক মুনাফায় সংগঠনকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, কিন্তু ভূমিকে স্থানান্তর করা যায় না। এজন্য ভূমিকে অস্থানান্তর যোগ্য বলা হয়। এটুকুই লিখব। এরপরে ভূমির উৎপাদন ব্যয় নেই। এখানেও এই অনুধাবনমূলক প্রশ্নটা কি? প্রথমে 1 নম্বর জ্ঞান তো ভূমির সংজ্ঞা। দ্বিতীয়ত অনুধাবনে কি লিখবো? একই ধাঁচে ভূমি বলতে ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, সূর্য কিরণ ইত্যাদিকে বোঝায়। আর এগুলো প্রকৃতির দান বিধায়
এগুলো ব্যবহারের বিনিময়ে আমাদেরকে প্রকৃতিকে কিছু প্রদান করতে হয় না। প্রকৃতি এগুলো আমাদেরকে উপহার হিসেবে প্রদান করেছে। এগুলো ব্যবহারের বিনিময়ে প্রকৃতি আমাদের কাছ থেকে কিছু নেয় না। যেমন শ্রম ও মূলধন সংগঠনের বিপরীতে খরচ আছে, ব্যয় প্রদান করতে হয়, কিন্তু ভূমির বিপরীতে কোনো খরচ পরিশোধ করতে হয় না। এ কারণে বলা হয় ভূমির কোনো যোগান দাম নেই। এগুলো লেখা। এবার ভূমি অবিনশ্বর বা চিরস্থায়ী, এটা আমরা একইভাবে লিখব। প্রথম ভূমির সংজ্ঞা, তারপরে ঠিক একই কাহিনী যে ভূমি চিরস্থায়ী, অর্থাৎ ভূমি ধ্বংস করা যায় না, এটা চিরস্থায়ী। অতীতে ছিল, সৃষ্টির সূচনা লগ্ন থেকে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানুষ এটি সৃষ্টি করতে পারে না এবং এটি ধ্বংস করতে পারে না। এরপরে ভূমি উৎপাদনের মূল ভিত্তি, এখানেও প্রথম ভূমির সংখ্যা পরে ভূমি উৎপাদনের মূল ভিত্তি একই ধাঁচে লিখব। ভূমি প্রকৃতির দান। ভূমি বলতে মাটি, পানি, আলো, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, সূর্যকিরণ ইত্যাদিকে বোঝায়। এগুলো ছাড়া উৎপাদন কাজ সম্ভব নয়। কারণ যে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করতে গেলে ভূমির দরকার, ভূমির প্রয়োজন। ভূমি ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয়। তাই কৃষি ফসল উৎপাদন বলি, পণ্যদ্রব্য উৎপাদন বলি, অন্য কোনো কিছু উৎপাদন বলি, যে কোনো উৎপাদনে ভূমি হচ্ছে মূল ভিত্তি। ভূমি আগে দরকার, এ কারণে ভূমিকে উৎপাদনের মূল ভিত্তি বলা হয়। এরপর হচ্ছে শ্রম জীবন্ত উপাদান ব্যাখ্যা করে। শ্রম জীবন্ত উপাদান, এখানে প্রথমে শ্রমের সংজ্ঞা দেব, ওটা হচ্ছে জ্ঞান 1 নম্বর, এবং শ্রম সম্পর্কে আরো কিছু কথা অর্থাৎ ব্যাখ্যা, যেটাকে অনুধাবন বলা হচ্ছে, ওখানে আর এই প্রশ্নটা কিভাবে লিখবো? প্রথমে শ্রমের সংজ্ঞা, অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। এই হচ্ছে জ্ঞান হয়ে গেল, 1 নম্বর পেয়ে গেল। এরপরে অনুধাবন কি লিখবো? যে শ্রমের উৎস হচ্ছে মানুষ, শ্রম প্রদান করে মানুষের শ্রমিকরা, আর শ্রমিক হচ্ছে মানুষ। আর মানুষ মানে জীব, জীবন্ত উপাদান। তা মানুষ জীবন্ত জীব বিধায় শ্রম জীবন্ত উপাদান। মানুষ জীবন্ত উপাদান বিধায় শ্রম জীবন্ত উপাদান। তারপরও একজন শ্রমিকের শ্রম তার শ্রমিক থেকে আলাদা করা যায় না। শ্রমিক থেকে তার শ্রমকে আলাদা করা যায় না। আর শ্রমিক জীবন্ত উপাদান বিধায় শ্রম জীবন্ত উপাদান। এ কারণে শ্রমকে জীবন্ত উপাদান বলা হচ্ছে। তাহলে অনুধাবনে কি লিখতে হবে? শ্রমের উৎস হচ্ছে মানুষ, আর মানুষ হচ্ছে জীবন্ত উপাদান বিধায় শ্রম জীবন্ত উপাদান। তাছাড়া শ্রমিকদের একজন শ্রমিকের নিকট থেকে তার শ্রমকে আলাদা করা যায় না, এবং শ্রমিক জীবন্ত বিধায় শ্রম জীবন্ত, এই কারণে শ্রমকে জীবন্ত উপাদান বলে। এরপরে এখানে একটা জিনিস বলে রাখি, অনুধাবনে যে খুব বেশি বড় লিখতে হবে তা না, খুব বেশি করে লিখতে হবে তা না। তথ্য নির্ভর এবং মানসম্মত ভাবে যতটুকু লেখার দরকার ততটুকু লিখতে হবে। আর অনুধাবনে মাত্র 1 নম্বর, ঠিক সেভাবে খুব বেশি বড় করে লিখলে দেখা যাচ্ছে আমরা সময় পেরে উঠব না। এরপর হচ্ছে শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন ব্যাখ্যা করা। শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন, এই প্রশ্নটা যখন যদি অনুধাবনে থাকে, প্রথমে শ্রমের সংজ্ঞা আমরা দেব, যেটা একটু আগে বলেছি, এবং অনুধাবনে যে কি লিখতে হবে, যে শ্রমের উৎস হচ্ছে, একই ধাঁচে লিখব, শ্রমের উৎস হচ্ছে মানুষ অর্থাৎ শ্রমিক, এবং শ্রমিক থেকে তার শ্রমকে আলাদা করা যায় না, কারণ শ্রমিক নিজেই শ্রম প্রদান করে। শ্রমিক নিজেই তার শ্রম প্রদান করে, একজন শ্রমিক থেকে তার শ্রমকে আলাদা করা যায় না। এ কারণে শ্রম এবং শ্রমিককে অবিচ্ছিন্ন উপাদান বলা হয়। শ্রম এবং শ্রমিককে
অবিচ্ছিন্ন উপাদান বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানার চেষ্টা করলাম যে অনুধাবনমূলক প্রশ্ন কি, অনুধাবনমূলক প্রশ্নের সাহায্যে একজন শিক্ষার্থীর নিকট থেকে কি জানতে চাওয়া হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে। এখানে আমরা দুটো প্যারা লিখবো, প্যারা না লিখলেও হবে, কিন্তু প্যারা লিখলে পরীক্ষকদের খাতা পরীক্ষণের সুবিধা হয়। যদি প্যারা আকারে লিখি তাহলে লেখাটা খুব সুন্দর দেখা যায় এবং খাতাটা পড়তে বুঝতে সুবিধা হয়। তো এগুলো তোমরা বাসায় আরো চর্চা করবে। আর এর পরবর্তী ক্লাসে আমরা বাকি অনুধাবনমূলক প্রশ্নগুলো নিয়ে হাজির হব, জানার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।